খবর, উদাও হলো অগ্নিবাণ। কোর্ট থেকে সরকারি চোখের ওপর দিয়ে চুরি হলো দেবকুমার বাবুর দেশলাই। গরম খবর, গরম খবর, অগ্নিবাণ উধাও। গরম খবর, দেবকুমার বাবুর বিষাক্ত দেশলাই উধাও। গরম খবর, গরম খবর, গরম খবর। দাদা একটু দেশলাইটা হবে? হ্যাঁ, একটু দেশলাইটা। দেশলাই? হ্যাঁ, এই নিন। হ্যালো, না ব্যোমকেশ তো নেই। হ্যাঁ, আমি অজিত বলছি। না, কখন ফিরবে বলতে পারবো না। না না, কিছু বলে যায়নি। হ্যাঁ হ্যাঁ, 10টা-11টার মধ্যে চলে আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসবে বলে দেবো। ঠিক আছে ঠিক আছে, ছাড়ছি। হরিরাম, ও হরিরাম। আগে বাবু, ভালো করে এক কাপ চা। না না, এক কাপ না, এক কাপ না, 2 কাপ আদা দিয়ে শীতকালে জমিয়ে পড়েছে, বুঝলে? বসো বসো। কোথায় উধাও ছিলে বলো তো সকাল থেকে? শহরের হালচাল বুঝতে বেরিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ। তা কেমন বুঝলে? বিশেষ সুবিধা নয়, অবস্থা জটিল। একদিকে কনজারভেটিভরা ক্ষমতায় এসছে, অন্যদিকে স্বদেশীয়লাদের মধ্যে বেজায় হুড়োহুড়ি পড়ে গেছে। তাও তো ভালো, তুমি কিছু শুনে এসেছো। আমার খবর তো আরো খারাপ। আমাদের কাগজটাই আসেনি সকাল থেকে। এদিকে ওই নিশাপতি বাবুরও পাত্তা নেই যে ওনার কাগজটা নিয়ে একটু দেখবো। প্রিয় মুখ না হেরিলে ক্ষতি না হেতায়, গণমুখ না হেরিলে ক্ষতি জেনে যায়। সে যাই বলো, ওই দেবকুমার বাবুর মামলাটা শেষ হওয়ার স্তক না, কাগজটা বড় আলুনি ঠেকে। ওই ইউরোপের মনস্তাত্ত্বিক কি বলেছেন জানো? ইউরোপের মনস্তাত্ত্বিক বলেছেন যে মানুষের স্বাভাবিক প্রবণতা হলো নাকি উত্তেজনার খোঁজ করা। তাহলে তুমি ভাবো যে মামলায় তুমি নিজে রোজ শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে উপস্থিত ছিলে, সেই মামলার ওই পোলানো ফাঁপানো বর্ণনা খবরের কাগজের পাতায় না পড়া পর্যন্ত তোমার যে পেটের ভাত হজম হতো না, সে ওই উত্তেজনারই খোঁজ। যাই বলো ভাই, মানুষটা বড় তেঁটে লোক, কিন্তু সামান্য একটু নরম হলেই সব শাস্তি মাফ হয়ে যেত। আরে বাবা, উচ্চ রাজনীতি তো আর আদালতের শাসন মেনে চলে না। আর তাছাড়া অমন একটা মহান আবিষ্কার। না, এই কথাটা আমি মানতে পারলাম না। দেশলাই কাঠির বারুদে বারণ বিষ মাখিয়ে রাখাটাকে মহান আবিষ্কার বলতে আমার দ্বিধা আছে। বাবু, চা নাও। আপাতত চা ধ্বংস করা যাক, কি বলো? সে আর বলতে, ও ভুলে যাচ্ছিলাম, বীরেন বাবু ফোন করেছিলেন। দারোগা বীরেন বাবু? হ্যাঁ। বাহ, ভালো ভালো, তা বেশ। কদিন হলো হাত একেবারে ফাঁকা, বুদ্ধিও ফাঁকা।
আশা করা যায় এবার কিছু জুটবে। তা কি দরকার কিছু বলেছেন কি? না তা কিছু বলেননি, তবে বলছিলেন জরুরি দরকার। তুমি যদি অজিত? এবার কি অজিত, এই দেশটাকে দেখো। কি দেখবো বলো তো? সাধারণ দেশলাই। দেখছো না এটা সত্যাগ্রহী মার্কা দেশলাই? তাই তো, অথচ আমাদের বাসায় তো ঘোড়া মার্কা দেশলাই ছাড়া অন্য কোনো দেশলাই আসে না। ঠিক। আচ্ছা, পুটিরামকে ডাকা যাক। পুটিরাম, ও পুটিরাম, আপনি বাবু? এবার বাজার থেকে তুমি কি দেশলাই এনেছো? ঘোড়া মার্কা নাকি সত্যাগ্রহী মার্কা? ঘোড়া আসবে? তোমার ঠিক মনে আছে? ভালো করে ভেবে বলো। নিশ্চয়ই বাবু, আমার প্রশ্ন মনে আছে। তাহলে তাহলে এই দেশলাইটা আসলো কোত্থেকে? না বাবু, এ আমাদের বাড়ির দেশলাই না, এ তুমি অন্য কোথাও থেকে নিয়ে এসো। অন্য কোথাও? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তাজ্জব ব্যাপার, স্বদেশিয়ানার এত বাড়াবাড়ি হয়নি যে একেবারে লোকের পকেটে ঢুকে পড়বে। কি বলতে চাইছো? মানে কেউ তোমার দেশলাইটা বদলে দিয়েছে বলতে চাও? তাই তো মানেটা দাঁড়ায়। ট্রামে ট্রামে একবার একজন লোক দেশলাইটা চেয়েছিল। অন্য মানুষ ছিলাম, ফেরত নেওয়ার সময় খেয়াল করিনি। গায়ে চাদর, মাথায় বালতি ক্যাপ, আর চোখে চোখে গগলস, এইটুকুই মনে আছে শুধু। কিন্তু কেন? সেটাই তো প্রশ্ন। এর তো কোনো মানেই খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশলাই বদল, দেশলাই বদল। আমার মনে হয় যদি না দেশলাই। অজিত, কি? অজিত, আজ বীরেন বাবু কেন ফোন করেছিলেন? আন্দাজ করতে পারো? না। আরে আবার ভালো না যদি ঠিক হয় তো রোজ চাই। আমাদের কাগজটা একটু সকাল থেকে আসেনি। বঙ্কেশ বাবু, ও বঙ্কেশ বাবু, ঘরে আছেন নাকি? যাক, নিশাপতি বাবু আসছেন। আসুন নিশাপতি বাবু, ভেতরে আসুন। এইবার খবরটা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কোন খবর? জানতে পারবে ভাইয়া, জানতে পারবে এখনই। দিনকাল ভালো না, বুঝলে? দিনকাল ভালো না একেবারে। বসে বললো? আজকে সে তো বসবেনি। হ্যাঁ। বলছি ওই দিনকালের কি হলো আবার? আরে মশাই, আপনি যে দেশলাই উদ্ধার করে দিলেন, আরে ওই যে দেবকী বাবু। দেবকুমার, হ্যাঁ, নামটা বোধ হয় দেবকুমার। ওই হলো মশাই, সে তো খেল চুরিয়ে গেল। কি বলছেন? হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছিলাম, এখনই জানতে পারবে। সে বীরেন বাবু আপনি যাই বলুন। বঙ্কেশ, ও হ্যাঁ হ্যাঁ, বঙ্কেশ বাবু, বঙ্কেশ বাবু। নরহরি বাবুকে আপনি আগে কি বলেছে আমি জানি না, তবে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বিপদ, এক টাকাটি জানি নাকে তিল পরিমাণ ধোয়া গেছে কি মৃত্যু নিশ্চিত, তাকে একটু আত্মসাৎ করে রাখতে হয় না? কি বলেন ভগবতী বাবু? বাবা মা একটা নাম রেখেছিলেন, তা সে যাকে নামে কি আর আসে যায়। তা বলছি ঘটনাটা কবেকার? আরে মশাই, আমি তো সকালে গঙ্গা চানটা বলছিলেন, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় করি। তারপরে ধরুন কি পুজোটা আসটা যেদিন আমার বাতের ব্যথা, তাই সকালে চিনি ভাত আর এই খবরের কাগজটা নিতাই ঘরে নিয়ে আসি। আমার আবার কাগজ না পড়লে সে তো সব ঠিক আছে, কিন্তু আসল ঘটনাটা কি? দেবেন তো দুঃখার বাবু মাঝপথে থামিয়ে শাস্ত্রে বলেছে, তা সে যাকে হয়নি কাগজটা পড়ে দেবে। হ্যাঁ, আজ সকালে ডাকে একটা চিঠি এসেছে, দেখুন দেখনি আপনার কি নাম? আর নতুন ভাড়াটিয়া রামপতি বাবু বলছিলেন। আশ্চর্য, হ্যাঁ? আমার ধারণা ছিল যে এবারায় আমি এই কমে বাদ দিয়ে দিয়া। ও, এ তো দেখছি আরো একজন বঙ্কেশ এসে উপস্থিত, তাও আবার একই বাড়িতে। যদিও ইনি মনে হচ্ছে বসু নাকি বক্সি, বোঝা মুশকিল। আমিও তাই বলি, আজকালকার ছেলে ছোকরাদের হাতের লেখা তো নয়, যেন আশীর্বাদ নৃত্য। বসু লিখেছে না বক্সি লিখেছে বুঝি গাওয়ার সাথে। ওই গড়গড়ি বাবু বলছিলেন ওনার না, এখন আপনিও যদি বলেন। বাবা, হ্যাঁ? এ নিশ্চিত আমার না হয় যাই না। ও, ঠিক আছে, তা বেশ রাখুন। আরে হ্যাঁ, কাগজটা পড়ে আবার রেখে দেবেন, ওই বিক্রির সময়
ওজনে আবার বোঝেন তো যদি তো পড়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। শুক্লা বাবু, হ্যাঁ? চাটা কি হয়ে গেল? আগে হ্যাঁ? ঠিক আছে, চলি। নমস্কার ভগবতী বাবু, চলি। ভাবা যায় না, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস এইভাবে চুরি হয়ে গেল। এইরকম ভাবে চলতে থাকলে একে একে সবই যাবে। কোনদিন দেখবে ওই রবি ঠাকুরের মোবাইলটাও। কি ব্যাপার, ওই চিঠি কি তোমার? শ্রদ্ধেয় ব্যোমকেশ বাবু, আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আপনার কাছে আমার অনেক ঋণ, বলতে গেলে আমার জীবনটাই বিকৃত হয়ে আছে আপনার কাছে। কর্মোপলক্ষে বাইরে থাকায় তার কিছুমাত্র পরিশোধ করতে পারিনি। এখন ফেরত এসেছি, সাধ্যমতো পরিশোধের চেষ্টা করব। আশা করি আমাদের শীঘ্রই দেখা হবে। এতে বিনীত শ্রী কোকোনদ গুপ্ত। বড় ব্যক্তিগত চিঠি হে, যদি তোমার না হয় তাহলে পড়াটা তোমার উচিত হয়নি। হ্যাঁ, বড়ই ব্যক্তিগত এবং বড়ই বিনীত। সেখানেই কেমন একটা খটকা লাগছে মনে। ভেতরে আসতে পারি? আসুন। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বসু। ও নমস্কার নমস্কার নমস্কার। আপনাকে না দেখলে ধারণাই করতে পারতাম না যে আমার অন্তত একটা নেমসেক আছে। আগে আমার ব্যাপারটা ঠিক তা নয়। আপনার কীর্তির কথা খবরের কাগজে বেশ কয়েকবার পড়েছি। আপনি তো বিখ্যাত লোক, অবশ্যই ওই একই বাড়িতে বসবাসের ব্যাপারটা। না না না, বিখ্যাত বিখ্যাত কিনা জানি না, ওই সরকার বাহাদুর মাঝে মধ্যে অনুগ্রহ করেন আর কি। তা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। আগে না, বসবো না। আসলে আজ সকালবেলা ওই নিশাপতি বাবু আমাকে একটা চিঠি দেখিয়েছিলেন, বলছিলেন চিঠিটা নাকি আমার। তো তখন আমার পড়ে মনে হয়নি যে চিঠিটা আমার। তাছাড়া ওই নামটা এমন অস্পষ্টভাবে লেখা ছিল যে পরে পরে আমি চিন্তা করে দেখলুম যে চিঠিটা আমার হলেও হতে পারে। তা আমি আন্দাজ করলাম যে নিশাপতি বাবু চিঠিটা নিশ্চয়ই আপনাকে দিয়েছেন, তাই আর এই সুযোগে আপনার মতো একজন কীর্তিমান মানুষের সঙ্গে আলাপটাও হয়ে গেল। আপনি আমাকে লজ্জিত করছেন। আশা করি আপনি কিছু মনে করবেন না, কেননা এই চিঠিটা আমার কিনা বুঝতে আমাকে পড়তে হয়েছিল। অবশ্যই অবশ্যই, এতে মনে করবার কি আছে? চিঠি তো আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনি অবশ্যই অবশ্যই এই চিঠিটা আমার কিনা এ ব্যাপারে আমিও কিন্তু একেবারে নিশ্চিত নই। তবে তবে কি জানেন, আমার মনে হচ্ছে ওই কোকোনদ নামটা আমি যেন কোথায় আপনি নিশ্চয় অজিত বাবু? হ্যাঁ আমি। নমস্কার নমস্কার নমস্কার। আপনার কলমের জড়িত ব্যোমকেশ বাবুর সমস্ত কীর্তির কথা আমরা জানতে পারি। আপনাকে বিশেষ ধন্যবাদ। তাছাড়া আপনার মতো এমন বন্ধু কজনের ভাগ্যে জোটে। ভাই আপনি বাড়িয়ে বলছেন, আমি তো কিছু না। আচ্ছা, আজ না আমার একটু বেশ তাড়া আছে, বুঝলেন? তা বললে চলে কি করে? আপনি প্রথমবার আমাদের ঘরে এলে। আগে আমি আর একদিন বেশ হাতে সময় নিয়েই আসবো। তাছাড়া ব্যোমকেশ বাবু, আপনি তো খুব ভালোই জানেন, শাস্ত্রে বলেছে অজ্ঞেত কুলশীল। আপনার রসিকতা বলছি কিন্তু ভারী চমৎকার। আগে বাঙালি তো সবই গেছে, শুধু ওইটুকুই টিকে আছে। আচ্ছা, আর চলি। হ্যাঁ, নমস্কার নমস্কার। বাবা, কি হলো? সকাল থেকে যা চলছে দম ফেলার সময় পাচ্ছি না। একাকি কাগজটা যে একটু দেখবো, কোথায় যেন দেখেছি। কি? এই এই 2 নম্বর ব্যোমকেশ বাবু হাঁটার ভঙ্গিটা ভীষণ ভীষণ চেনা। কোথায় যে দেখেছি। না, মনে করতে পারছি না। মাথাটা ভালো কাজ করছে না, মুক্ত বাতাসের প্রয়োজন। শোনো, আমি বাইরে থেকে দুপাল হেঁটে আসি। ওই বীরেন বাবু আসলে বসতে বলো, আমি পায়চারি করে এখনই চলে আসছি। ঠিক আছে, চলো মন, বৃন্দাবন ধাম
বাবু, কে? চিনতে পারছেন না? না। না, তা বললে চলবে কি করে? মনে করার চেষ্টা করুন। মনে পড়ছে না। তাই বেশ, আমি সাহায্য করছি। ছদ্মবেশে অতুল চন্দ্র মিত্র নাম নিয়ে আমার মেসে এসে উঠেছিলেন অজিত বাবুর ঘরে। কি এবার মনে পড়ল? অনুকূল ডাক্তার। বাহ, এই তো মনে পড়েছে। আচ্ছা বলুন তো, আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আমার জীবনটা আপনি এইভাবে শেষ করে দিলেন? কারো কোনো ক্ষতি আমি করিনি, নিজের মনে ব্যবসা করছিলাম। মাঝখান থেকে আপনি এসে হাজার হাজার মানুষ, কোকেন, শয়তান। আমার কোকেন খেয়ে না মরলে বুঝি ওরা অনেক দিন বাঁচত। ওই বস্তির লোকগুলো খাবার নেই, অভাব, চিকিৎসা নেই, নিজেদের মধ্যে মারামারি, ওরা তো এমনিতেই মরে যেত। আমার কোকেন তবু মরার আগে কিছু দিনের জন্য ওদের অন্তত স্বপ্ন দেখতে সাহায্য করেছে। কিছুদিনের জন্য ওরা অন্তত একটা অন্য জীবনে বেঁচেছে। ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর কথা। ভয়ঙ্কর, ভয়ঙ্করের তুমি এখনো দেখছো কি ব্যোমকেশ বাবু? এবার তোমাকে আমি ভয়ঙ্কর দেখাবো। তোমার নিতে, তোমার প্রাণের বন্ধু ওই অজিত বাবুর বুকে আমি বসিয়ে দেবো এই ছুরি। তারপরে তুমি বুঝবে কত ভয়ঙ্কর হতে পারি আমি। ব্যোমকেশ, 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 কি হয়েছে? কি হয়েছে? শান্ত হও, কি হয়েছে? কি হয়েছে? অজিত, হ্যাঁ, অজিত কি দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন? হ্যাঁ। জল খাবে? জল? হ্যাঁ, একটু জল দাও তো। জল খাই। এনা, হ্যাঁ। কি স্বপ্ন দেখলে বলো তো? অজিত, অজিত, ওই বিষাক্ত দেশলাই আমার কাছে এসেছে, মানে চোর স্বয়ং আমাকে খবর পাঠিয়েছে। হ্যাঁ, সে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তাই হয়তো সব পুরনো শত্রুদের স্বপ্নে দেখছি। দিবানিদ্রার স্বপ্ন বা দুঃস্বপ্ন দুটোর কোনোটারই কোনো ভিত্তি নেই। খোয়াবনা তো তাই বলে। দেখাকে দেখলে শুনি। অনুকূল ডাক্তার, মনে আছে নিশ্চয়ই? সে কি ভোলার? তবে কেবল স্বপ্নই। হ্যাঁ? তাই হবে হয়তো। ফ্রয়েড সাহেব বলেছেন এমন অনেক ইঙ্গিত যা আমাদের চেতন মন বুঝতে পারে না, তা জমা পড়ে থাকে আমাদের অবচেতনে। আর স্বপ্ন, স্বপ্ন তো উঠে আসে অবচেতন থেকেই। হয়তো হয়তো আমার মন আমাকে কিছু বলতে চাইছে যা আমি বুঝতে পারছি না। যাকে বাদ দাও, কটা বাজে বলো তো? ওই বীরেন বাবু আসার সময় হলো। কুটিরামকে ডেকে দুটো ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু আছেন? বোঝো, একেবারে দেব দা দেবী। আসুন বীরেন বাবু, ভেতরে আসুন। ভেতরে গিয়ে একটু চট করে চায়ের কথাটা বলে আসবে ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসুন আসুন আসুন, বসুন। সকালে ফোন করে আস্তে আস্তে যে বেলা গড়িয়ে গেল। আর বলবেন না মশাই, কি হয়রানি যে এই পুলিশের চাকরিতে জীবনটা একেবারে ঝালাপালা হয়ে গেল। তা অত বড় একটা ঢেউ এসে লাগলে নৌকো তো দুলবেই। ওই কাগজের রিপোর্ট করে বিশেষ কিছু উদ্ধার করা গেল না। একটু খোলসা করে বলুন তো। সেই বলতেই তো আশা, খোদ বড় কর্তার ফলক আপনাকে নিয়ে যাওয়ার হুকুম আছে। বড় কর্তাকে বলবেন যে আমার নিজের গরজটাও কিছু কম নয়, জীবনটা বড় প্রিয় কিনা। মানে 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 কি দেখুন, ওর মধ্যে রয়েছে একটি
মারণ কাঠি। হ্যাঁ? আজ সকালবেলায় চোর স্বয়ং এটি আমাকে ছদ্মবেশে উপহার দিয়ে গেছে। বলেন কি? হ্যাঁ, কাজে আপনার কাছ থেকে পুরো বর্ণনা শোনার অপেক্ষায় আছি। হ্যাঁ, ভালো কথা, আপনি ওই কোকোনদ গুপ্ত বলে কাউকে মনে করতে পারেন? কি নাম বললেন? কোকোনদ গুপ্ত। কোকোনদ গুপ্ত? হ্যাঁ। না, এমন নাম কোনোদিন শুনেছি বলে তো মনে পড়ছে না। ব্যোমকেশ, ছেলে মানুষ করো না তো। কি ব্যাপার বলুন তো? আরে আজ সকালে একটা চিঠি ভুল ঠিকানায় চলে আসে এখানে। যে লিখেছে তার নাম ওই কোকোনদ গুপ্ত। তুমি এখনো মনে রেখেছো? আরে বাবা, 2 নম্বর ব্যোমকেশ বাবু তো বললেন এটা ওনার। 2 নম্বর ব্যোমকেশ বাবু? হ্যাঁ, আরেকজন ব্যোমকেশ আমাদের বাসার নিচের তলায় এসে উঠেছে, যদি ওই বসু। আচ্ছা। আসলে কি জানো অজিত, ওই ওই চিঠিটার বয়ান ভীষণ স্পষ্ট। আর ওই নামটা কোকোনদ গুপ্ত। এক কোকেন ছাড়া আর তো কোনো কিছুর সাথে কোনো মিলই খুঁজে পাচ্ছি না আমি। কোকেন? বললে তুমি কোকেন বললে, তাই না? কোকেন? হ্যাঁ হ্যাঁ, কোকেন। কেন, তোমার চোখে পড়েনি? না না অজিত, আমার চোখে পড়েনি, আমার মনে পড়েছে। তুমি ধন্য অজিত, তুমি ধন্য। বুঝলেন বীরেন বাবু, এই জন্যই বলে সাহিত্যের সঙ্গ সর্বদা প্রয়োজন। বীরেন বাবু, হ্যাঁ? বীরেন বাবু, আলিপুর জেলে এই অতিথির ব্যাপারে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে আমাকে একটু জানাবেন দয়া করে। আরে ইনি তো বিখ্যাত লোক। যদিও বিস্তারিত খবরের জন্য আপনাকে কাল অবধি অপেক্ষা করতে হবে, তবে গত মাসে যে ইনি ছাড়া পেয়েছেন সেটুকু আমি আপনাকে... দাঁড়ান। আপনি কি বলতে চাইছেন বলুন তো? মানে ইনি... দেখুন বীরেন বাবু, ওই 2 আর 2 5 হয় না। গতকাল দেশলাই চুরি গেল, আর আজ সকালবেলায় চোর স্বয়ং ছদ্মবেশে এসে আমার বাড়ি বয়ে আমার পকেট বয়ে আমাকে মৃত্যুর নিমন্ত্রণ দিয়ে গেল। এ তো কাকতালিও হতে পারে না। তারপরে ধরুন, আমার শত্রুদের মধ্যে, মানে আমার মৃত্যু কামনা করতে পারে এমন শত্রুদের মধ্যে একমাত্র ইনি সাম্প্রতিককালে ছাড়া পেয়েছেন। অতএব বেশ, তোমার কথা না হয় মেনে নিলাম, কিন্তু এত বড় একটা শহরে তুমি একে খুঁজবে কেমন করে? খুবই ভালো প্রশ্ন অজিত, খুবই ভালো প্রশ্ন। ওই মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায়, তাহলে পর্বতকেই আসতে হবে। কি হেয়ালি করছেন বলুন তো? দেখুন বীরেন বাবু, আমাকে মারার জন্য তো এই দেশটাই বদল করা হয়েছে, আর এনার পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে আমি সেটা ধরে ফেলেছি। সেক্ষেত্রে আমি যদি সত্যি যদি মারা যায়। কি সব আজে বাজে বলছো? পাগল হয়ে গেলে? অজিত বাবু ঠিকই বলছেন। আপনার মাথাটা গেল নাকি? আরে না মশাই, মাথা কোথায় যাবে? ঘরের উপর যখন এই একটাই আছে। তুমি যে কি সব বলছো, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমি কি সত্যি মারা যাবো নাকি? ধরো আগামীকাল সকালবেলা কলকাতা খুব কাছে কোনো এক গঞ্জের রেল স্টেশনে এক অজ্ঞাত পরিচয় যুবকের রহস্য মৃত্যু হয়েছে, যার বয়স, চেহারা, পোশাক আমার সাথে মোটামুটি মিলে যায়। এমন একটা খবর যদি খবরের কাগজের পাতায় খুব ছোট্ট করে বার হয়, তাহলে কৌতূহল নিবারণ করতে উনি একবার কি আসবেন না? আমার মন কিন্তু বলছে উনি নিশ্চিত আসবেন। বাহ, এই বুদ্ধিটা তো খাসা। এবার মনে হচ্ছে পাতটা ঠিক পাতা হয়েছে। এখন শুধু খবরটা যেন পাঁচকার না হয়। শুনুন বীরেন বাবু, আপনি আর বড় কর্তা ছাড়া আমাদের এই প্ল্যানের ব্যাপারে আর কেউ যেন জানতে না পারে। বড় কর্তার সাথে কথা বলে আগামীকাল সকালে খবরের কাগজে খবরটা ছাপানো আর ওখানে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করতে হবে। তবে হ্যাঁ, ওদেরকে বিস্তারিত কিছু জানাবার দরকার নেই। তাহলে চলুন বড় কর্তার সঙ্গে দেখা করে... না, আমাকে এখানে আরো কয়েকটা কাজ মেটাতে হবে। আপনি বরং বড় কর্তার সাথে সবিস্তারে আলোচনা করে, আর যদি দরকার হয় আমাকে একটা ফোন করে দেবেন না হয়। ব্যোমকেশ বাবু, ও ব্যোমকেশ বাবু, ঘরে আছেন নাকি? আটকাতে পারবে অজিত? দেখো তো, আটকাতে পারবে? আটকাবে মশাই? আটকাবো? হ্যাঁ, শুধু আটকাবে। আটকাবো মানে মানে আটকাবো। এবারে শীত কাটলো না, খুব মুশকিল। তা
একটাই না পড়েছে, বাপ রে বাপ, আমার শ্বশুর বাড়ি কালনায়। আরে বাবা, এটি স্বয়ং সরকার বাহাদুর বসে আছে। হ্যাঁ, তাহলে আমার বিচারটা এখানেই শেষ হয়ে যাক। আমাকে আর ওই খামাকা থানায় দৌড়দৌড়ি করতে হবে না। কিসের বিচার? হাতে সেহেলিকে আমি নেই বসাই। তবু দেখুন দেখিনি এই কারা যেন এই বোমার কাপড়গুলো আমার বাড়ির পেছনে ফেলে রেখে গেছে। এটা তো বোমা বাঁধার জিনিস বলে মনে হচ্ছে না। হ্যাঁ, দেখুন তো ব্যোমকেশ বাবু, তা বাড়ির পেছনে ঠিক কোন জায়গাটায় পেলেন জিনিসটা? আমার বাড়ির পেছনে নর্দমার ধারে। আর হাতে বাড়ি মঙ্গলবার ভাবলাম নর্দমাটা পরিষ্কার করে আরে অদ্ভুত। অদ্ভুত, আমিও তো তাই বলি। গত মঙ্গলবার বিরু সুপারে কি লোক আসার কথা ছিল। বোম জামা। না, জমা জমা কিছু রাখতে হয় না, খরচাপাতি কিছু নেই, ওরা তো এমনি। শুনুন, আর কি দরকার বাবু? আমরা এখানে একটা সরকারি গোপন বিষয় নিয়ে আলোচনা করছি। যদি আপনার আর কিছু বলার না থাকে তাহলে না হয় আসুন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। আমার আবার আনন্দিকের সময় হয়ে গেল। নমস্কার বাবু, নমস্কার নমস্কার। আমার আবার আনন্দিকের সময় হয়ে গেল, আমার আনন্দিকের সময়। আমিও তাহলে উঠি। ওদিকে আবার বড় সাহেবের সঙ্গে দেখা করে কাল সকালবেলা খবরের কাগজে খবরটা ছাপিয়ে বার করতে হবে। তারপরে কাল সকালবেলা ওখানে পুলিশ মোতায়েন করে সমস্ত ব্যবস্থা করতে হবে। অনেক কাজ। আমি আসি। আচ্ছা ব্যোমকেশ বাবু, হ্যাঁ? এই ব্যাপারটা কোথায় করবেন বলুন তো? কোথায় করব? হ্যাঁ, কোথায় করবেন? কোথায় করব? কোথায় করব? ওই শ্রীরামপুর না হয় চুচড়ো, ওইদিকেই ভালো হবে, কলকাতা থেকেও কাছাকাছি। তাহলে শ্রীরামপুরেই হোক। ওখানকার ওসি আমার বন্ধু মানুষ, সবকিছু আয়োজন করতে আমার খুব সুবিধা হবে। তাহলে শ্রীরামপুরই ফাইনাল। নমস্কার। মনে হচ্ছে এতে কাজ হবে। অন্ধকারে ঠিক ফেলছি, যদি না হয় তাহলে অন্য পথ দেখতে হবে। আচ্ছা, ওই কাপড়ের টুকরোগুলো কিসের গো? হ্যাঁ, কাপড়ের টুকরো ওই নিশাপতি বাবু যেটা দিলেন। কাপড়ের টুকরো? হ্যাঁ, তুমি নিজেই দেখো। এ তো মোম জামা। ইংরেজিতে যাকে বলে অয়েল ক্লথ। বাচ্চাদের শোয়ানোর কাজে লাগে, তাছাড়া অন্য কোনো কাজে লাগে? কি ভাবছো বলো তো? কাল এত বড় একটা ঘটনা ঘটাতে চলেছো, সেটা নিয়ে ভাবছো বলে তো মনে হচ্ছে না। ওই দাগটা। দাগটা? হ্যাঁ, 2 নম্বর ব্যোমকেশ বাবুর মুখের ওই দাগটা আমাকে ভাবাচ্ছে গো আজি, খুব ভাবাচ্ছে। তারপর ওই চিঠিটা, ওই চিঠিটা যদি আমাকেই লেখা হয়ে থাকে, তুমি ওর বয়ানটা মনে করো, ভীষণ দর্থ, কৃতজ্ঞতাও হতে পারে, হুমকিও হতে পারে। আর ওই নামটা কোকোনট, গুপ্ত উপাধিটা তো বাঙালি ছন্দ নামে এক চেটিয়া। ব্যোমকেশ, মাঝে মাঝে তুমি এত আজে বাজে চিন্তায় সময় নষ্ট করো না। আর তাছাড়া 2 নম্বর ব্যোমকেশ বাবু তো বললেন ওটা ওনার, এসে নিয়েও গেলেন। সেখানেই তো কেমন খটকা লাগছে মনে। যদি ওটা ওনারই হবে তাহলে উনি সেটা আগে মনে করতে পারলেন না কেন? কেননা এই ধরনের চিঠি তো বিশেষ পরিচিত ছাড়া কেউ লেখে না, আর তেমন পরিচিত মানুষকে কেউ কি কখনো ভুলে যায়? বাবু, হ্যাঁ বলো কুটিরা। রান্না বান্না সব শেষ, কেবল খাবার জলের বড় অভাব। সে কি? রান্নাঘরে জল না থাকলে ওই নিচের চৌবাচ্চা থেকে আনছো না কেন? গেছিলাম তো বাবু, সে চৌবাচ্চা তো খালি। বলো কি, এই শীতেও এই উপদ্রব তো কেবল গরমকালে হতো। নতুন ব্যোমকেশ বাবু 7 পুজো জল দিয়েছেন সকাল থেকে একাই। হ্যাঁ, কি বললেন? কি বললেন কুটিরা? নতুন ব্যোমকেশ বাবু 7 পুজো জল দিয়েছেন সকাল থেকে একাই? বাবা, এমন ঠান্ডায় ভরা ভরা জল খাওয়ার বাতিক, এ তো ভারী আশ্চর্যের। জলাতঙ্ক। না, ওনার নয়, আমাদের। হরিরাম, হরিরাম তুমি এখন যাও, ওই যতটুকু জল আছে তাই এই কাজ চালিয়ে নিতে হবে। আচ্ছা। রবি মামা দেয় হামা,
মানে কি চাই আমি জানি, মনে এলো তাই বলে দিলাম। যা বাবা, যাই হোক শোনো, কি? কাল সকালে যদি শ্রীরামপুর গিয়ে রাস হতে চাও, হ্যাঁ। তাহলে আজকে দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক, কি বলো? একদম ঠিক কথা বলেছো। আরে বাবা, লাশ হওয়া অত সহজ কথা নয়। চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি। চলো। ও পুটিরাম, পুটিরাম, খাবার। সুরাপান করিনে আমি, সুরা খাই জয় কালী বলে। সুরাপান করিনে আমি, সুরা খাই জয় কালী বলে। মা মা কে 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 বাবা তুমি? মরে গেছো না ঘুমিয়ে আছো? রে বাবা, এই যে শরীর এখনো গরম। হ্যাঁ, জীবনে জীবনে অনেক অনেক পড়া দেখেছি, তবে তবে এরকম হাতে গরম মরা আগে কখনো দেখিনি। কি দিনকালটাই না পড়লো। সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান করিনে। কি ব্যাপার? এখানে কি? বেরো, বেরো বলছি। এই পুলিশ, এই কবিকে দেখে এই টুপিটা তুই খুলিস। ও বেটা বেটা চুপ। বেরো বলছি। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। পুলিশ, এই কবিকে দেখে এই টুপিটা তুই খুলিস। ও বেটা চুপ। বেরো বলছি। বেরো, বেরো। যত সব মাতালের দল। বাবা, যা একখানা খোঁচা দিয়েছিল আর একটু হলে চিৎকার করে উঠেছিলাম আর কি। কোথায় ছিলেন আপনি? ও ঢুকলো কি করে এখানে? আপনি 2 পয়সা বিড়ি কিনতে গেছিলাম আর সেই পথে শুনুন, আজকে যার জন্য এই সব সে কিন্তু ভীষণ চালাক। একটু এদিক ওদিক হলেই ধরে ফেলবে। কাজে বিড়ি চিড়ি
যা কেনা নিমডালা কিনে ওই দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। আবু হোসেন যাবো। কখন এলে? এই তো ব্যবস্থা তো ভালোই, তবে কেবলমাত্র একজন পুলিশ দরজায়, যদি তিনি আসেন তবে ধরে রাখতে পারবে তো? ভাবলিও না, বাইরে একজন ডাব বিক্রি করছেন, দেখেছো নিশ্চয়ই। উনি সাধারণ ডাব বিক্রেতা নন, তাছাড়া শ্রীরামপুরে দুজন কুলিও বেশি আছেন। এরা সবাই আছেন, আমি আছি, তুমি আছো, সবার উপরে বীরেন বাবু আছেন। আর দরকার হবে না বলেই মনে হয়। যাকে ওসব বাদ দাও, তুমি বলো কোনো খবর আছে? না, তেমন কিছু না। ও হ্যাঁ, তোমার মিতে এসেছিলেন সকালে, তোমার খোঁজ করছিলেন। 2 নম্বর ব্যোমকেশ বাবু? হ্যাঁ। তা তুমি কি বললে? ওই তো তুমি যা বলতে বলেছিলে, গতকাল সন্ধ্যাবেলা বেরিয়ে গেছো, কখন ফিরবে কোনো ঠিক নেই। সাবাস সাবাস। তুমি নেই শুনে খানিকটা হতাশ হলেন বলেই মনে হলো। আচ্ছা অজয়, অজয় ওই 2 নম্বর ব্যোমকেশ বাবু কি শুধু আমার খোঁজ করতেই এসেছিলেন? হ্যাঁ, তাই তো বললেন। অবশ্যই আমার সাথে কথা বলা হলো তারপর। হ্যাঁ, তাই বলো, কি বললেন উনি, তাই বলো। তোমার মিতে, হ্যাঁ, উনি শুধু নামেই নন, কামেও। আচ্ছা কিরকম কিরকম? সরকারি কোনো এক গোপন গোয়েন্দা সংস্থায় কাজ করেন। হ্যাঁ, বেশি কিছু ভাবলেন না, শুধু জানতে চাইছিলেন ওই বীরেন বাবু লোকটি কেমন। বাবা, এত মিল তো চট করে চোখে পড়ে না। তা তুমি কি বললে? বললুম বীরেন বাবু লোকটা ভালোই, অন্তত যতটুকু আমরা জানি। এই 2 নম্বর ব্যোমকেশ ভাবিয়ে তুলেছে বেশ। মানুষকে সন্দেহ করাটা না তোমার অভ্যাস হয়ে যাচ্ছে ব্যোমকেশ। রবি ঠাকুর যদিও বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, কিন্তু কি করবো বলো, আমার পেশায় সেটাই করতে হয়। আচ্ছা অজিত, হ্যাঁ, অজিত তোমার কখনো মনে হয়নি যে এই 2 নম্বর ব্যোমকেশ বাবুকে তুমি আগে কোথাও দেখেছো? কই না তো, কখনো মনে হয়নি? না। তাহলে হয়তো আমারই মনের ভুল। যাকে ওসব বাদ দাও। তুমি তুমি এক কাজ করো, ওই বাইরে ঝোপটার পেছনে গিয়ে লুকিয়ে থাকো। হ্যাঁ, লাশে বেশিক্ষণ বসে থাকা ঠিক নয়। আজ আমার মুখের ওপর চাদর চাপা, তুমি আমার চোখের কাজটা করো। এখানে যারা আসা যাওয়া করবেন তাদেরকে অন্তত এইবার একটু ভালো করে চিনে রাখো। ঠিক আছে, আমি তাহলে বাইরের দিকেই যাই। এসো। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। তাহলে আমাদের ফের দেখা হলো। ছুরিটা ফেলে দাও, ফেলে দাও। তুমি কি ভেবেছিলে তোমার মুখের ওই পোড়া দাগ দেখে আমি তোমাকে চিনতে পারবো না? জেলে থাকাকালীন কেমিক্যাল রিঅ্যাকশনে তোমার মুখে এই পোড়া দাগ হয়, তাই না? কেমন আছো ডাক্তার? নাকি ব্যোমকেশ বাবু কোন নামে ডাকবো বলো তো তোমায়? ব্যোমকেশ বাবু? চিনতে পারছো না তো? খুবই স্বাভাবিক। মাথা থেকে ওই মাংকি ক্যাপ আর চোখ থেকে গগলসটা খুলে নাও।
অবশ্যই হ্যাঁ, কণ্ঠস্বর খানিকটা বদলাতে হবে। বেশ বেশ, আমি মেনে নিলাম যে আমি আপনার বাসার নিচের তলায় ঘর ভাড়া নিয়ে উঠেছি। আমি এও মানলাম যে আমি নাম হারিয়েছি, কিন্তু কিন্তু এতে কি প্রমাণ হয় মুকেশ বাবু? এর কোনোটাই তো অপরাধ নয়। আর এবার তুমি যতই খোঁজো আমার কাছে ওই কোকেন টোকেন কিছু পাবে না। খুনের চেষ্টাও তো আদালতে অপরাধ বলেই গণ্য হয়, আর সেটা তো তুমি খুব ভালো করেই জানো, তাই না? ডাক্তার, তোমার জন্য আমার ভারী কষ্ট হয়। প্রতিভার কি অপব্যবহার! আশ্চর্য, নিচে ভাবা যায় না। খুনের চেষ্টা প্রমাণ করতে পারবে? বিশ্বাসঘাতকতার বীজ একবার রক্তে মিশে গেলে তাকে আর আলাদা করা যায় না। তোমার হয়েছে সেই দশা। এটাকে চিনতে পারো? সকাল সকাল আমাকে উপহার দিয়েছিলে ট্রামের মধ্যে। প্রলাপ বলছো মুকেশ বাবু? ওই দেশলাই আমি কোনোদিন জীবনে চোখেই দেখিনি। দেখোনি না, দেখোনি। ডাক্তার, তোমাকে যে আমি শত্রু হিসাবে সম্মান করি সেটা এমনি এমনি নয়। বুদ্ধির দৌড়ে তুমি সবাইকে পেছনে ফেলে দাও। এটা কি জানো? না, কি কি ওটা? ওটা কি? ওটা কি? আগুন আর জল হলো শত্রু, একে অন্যের কাছে ঘেঁষে না। তাই আমি বা পুলিশ যদি তোমাকে ধরেও ফেলি, তবে কে চিন্তা করবে বলো? তোমার 7 কুঁজো জল পরীক্ষা করার কথা। জলের কুঁজো? হ্যাঁ, এই শীতেও যে কারো 7 কুঁজো জল দরকার হতে পারে, এটা আমি বিশ্বাস করতে পারিনি। তাই তোমার বর্তমানে চাবি নিয়ে তোমার ঘরে ঢুকতে হয়েছিল। আশা করি তুমি কিছু মনে করবে না। শয়তান! আমার জীবনটা শেষ করে দিয়েছিস তুই, হারামজাদা! ছি 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 ছি, ডাক্তার, ওই জেলে থেকে থেকে তোমার মুখের ভাষাটাও দেখছি নষ্ট হয়ে গেছে। এসব কি? এসব কি? জলের কুঁজো, দেশলাই, এসবের তো কোনো মানেই আমি বুঝতে পারছি না। আসুন কি? আসুন আসুন বীরেন বাবু, ইনি হচ্ছেন জেল ধুকু, পুরনো পাপী। সদ্য ছাড়া পেয়েছেন জেল থেকে, এবার হয়তো আরো লম্বা মেয়াদে যাবেন। ওই কোর্টের হারিয়ে যাওয়া দেশলাই ইনিই চুরি করেছেন। তার মানে চুরি করা দেশলাইটা উনি তোমার দেশলাইয়ের সাথে বদলে দিয়েছিলেন? না, সবকটা কাঠি নয়, ওর মধ্যে রয়েছে কেবলমাত্র একটা বেশি কাঠি। আর ওই বাকি অমূল্য দেশলাই কাঠিগুলো 7 ভাগে ভাগ করে অয়েল ক্লথে মুড়ে কাঁচের শিশিতে করে 7 কুঁজো জলে চুবিয়ে রেখেছেন। জলের কুঁজোর মধ্যে দেশলাই কাঠি সার্চ করার কথা কে ভাববে বলো? ওই হোমিওপ্যাথিক ওষুধের সাথে কোকেন মেশানো যদি হয় এর প্রথম কীর্তি, তাহলে এটাকেই বলতেই হবে ম্যাগনাম ওপাস। নেপাল হ্যান্ডকাপ। মিথ্যা কথা, মিথ্যা কথা! মুকেশ বক্সি, পুলিশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা! না, আমি এই মহাপুরুষকে নিয়ে শ্রীরামপুর থানার দিকে যাচ্ছি। ওখানে আমার কিছু অফিসিয়াল কাজ আছে। আচ্ছা মুকেশ বাবু, ওই দেশলাই কাঠিগুলো? ওগুলো নিয়ে ভাববেন না, ওগুলো আমাদের বাসার নিচের তলায় সদ্য ভাড়া নেওয়া এনার ঘরের 7 কুঁজো জল সার্চ করলেই পেয়ে যাবে। আরেকটা এইখানে, এই সত্যাগ্রহী মার্কা দেশলাই বাক্সের ভেতর। ঠিক আছে, চলো চলো। চলো চলো। এক মাঘে শীত যায় না, মুকেশ বক্সি। চলো। সে তো বটেই, সে তো বটেই। তবে কি জানো ডাক্তার, ওই বাঘের শীত সব সময় বাঘের গায়েই যায়। এই ঘটনা শেষ যে এইরকম ভাবে হবে ভাবতে পারিনি। শেষ না, শেষ বলে বোধহয় কিছু হয় না। খাদ্য খাদকের, শিকার ও শিকারী, আক্রমণকারী ও আক্রান্তের এই নিরন্তর খেলা চলতেই থাকে। আর একেই বোধহয় বলে সভ্যতা। যাই হোক, তা লাশে কি খিদে পায় না নাকি? আমার তো খিদে পেট চুই চুই করছে। তা যা বলেছো ভাইয়া, জম্প খিদে পেয়েছে। তবে এক কাজ করা যায়, ওই স্টেশন বা দোকান থেকে গরম গরম জিলিপি আর ঘুটি পিঠে ঘরের ছেলে ঘরে ফেরা যায়। সেই ভালো, চলো। চলো।